জীবন্ত মানুষ করে বুঝতেই পারিনি। মনে হয়েছিল সামনে মা মেরি যেমন, সেও ঠিক তেমনি একটি পাথর প্রতিমা। বাইরে ঘোর বর্ষণেও ঝড়ে শহর তরপার হচ্ছে। সাপের জিহ্বার মতো হিংসুটে বাতাস এই জীর্ণ উপাসনা কক্ষের মধ্যেও ঢুকে পড়ছে মাঝে মাঝে। আর মোমবাতির শিখাটিও নির্বাপিত হতে হতে ফের চলে উঠছে। মেয়েটি যে এই দুর্যোগের মধ্যে কোনো প্রার্থনা জানাচ্ছে, আমি কিচ্ছুই বুঝি না। সে কি কারো নিরাময় ভিক্ষা চায়, কিংবা জানচা করে কারো প্রত্যাবর্তন, অথবা সেও কি জননী? আজ 2000 বছর বাদে কি সেও বইছে একই দুঃখ ভার? অন্তরার প্রক্রিয়া নিঃশব্দ দাঁড়িয়ে শুধু দেখি নিথর নিষ্পন্দ মূর্তিটা। আর যত তাকে দেখি তত দেখি মোমের বিদ্রোহী শিখাটিকে, যে শিখা হার সঙ্গে সমানে এখনো জুঝে যাচ্ছে। নির্বাপিত হতে হতে তবু পরক্ষণে চলে উঠছে আন্দোলিত পতাকার মতো। নমস্কার। একটা জিনিস ভাই, এটা কিন্তু জানছা না, চটাবে যাচ্ছি না। জয় বলি নমস্কার। আজকে এই কর্মকাণ্ডের যে পৌরোহিত্য করছেন তার প্রতি রইল আমার আভূমি নমস্কার। আর এখানে উপস্থিত সকলকে জানাই আমার স্বাগত শুভেচ্ছা। আমি এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে গোটা চারেক লাইন লিখেছি, আমি সেটুকুই আজকে বলতে চাই। আজ সকালের অবিশ্রান্ত রোদে আমার ডুব, হারিয়ে গেলাম অথই পাড়াবাড়ি, কুড়িয়ে নিলাম অনেক আলোর ঝিনুক, উঠে এলাম দু চোখ ভরা শিউলি আলো নিয়ে। আমার ভিতরে বাইরে দূরে উড়ে যায় এক ঝাঁক পাখি, আকাশের বুক থেকে ওরা নিয়ে আসে বোধনের নবরাখি। নমস্কার। হ্যাঁ, আর কেউ বলবেন? বলবেন কেউ? না, আমাদের শ্রদ্ধা দিদিকে আমার নমস্কার ও প্রণাম। আমাদের সবাইকে কবিতা একটু এত ভালোবাসি, তাই আমাদের স্যার বলেছেন আমি কিছু শিখতে এসেছি। তো আমি একটা আপনাদের খুব পরিচিত কবিতা বলি এবং সেটা কারেকশন দিদি করে দেবেন একটু। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বলল সুন্দর সুন্দর হয়েছে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ শুদ্ধ, তাই এ কাব্য, এ আমার অহংকার। অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার বটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না 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 পান্না, না চুনি, না আলো, না গোলা, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি
তিনি শয়ন করছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, জেগে উঠল রূপ, জেগে উঠল রস, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে ফুটে হলো হাঁ, মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমের রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসিটা, মৃত্যু দূতের মতো গুঁড়ি মেরে আসছে সেই পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকের মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাত্রির জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালে। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তন্ত্র নেই। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, বলো তুমি সুন্দর, বলো আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলো আমি ভালোবাসি। হ্যাঁ, এই কবিতাটার ক্ষেত্রে একটা আমার নিজের খুব ধাক্কা লেগেছিল। মনে হয় যে সেখানটা আমাদের সকলেই যদি আমরা একটু সচেতন হই। এই যে প্রথমে বলা হলো যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ ইত্যাদি, তারপরে বলা হলো যে বিধাতা স্বয়ং স্বয়ং বসেছেন সাধনা করতে, তাকে বলে আমি, সে আমি কখনো ইত্যাদি ইত্যাদি হলো। তাহলে এই সবটাই আমিকে ঘিরে হলো। তারপরে স্তবকে হঠাৎ ওইখানটা কেন গিয়ে পৌঁছালো? পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসিটা, মৃত্যুদূতের মতো বুড়ি মেয়ে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে, কেন ওখান থেকে এখানে গেল কেন? এবং তারপর ফিরে এলো কোথায়? বলো তুমি সুন্দর, বলো আমি ভালোবাসি, কেন? এই যে যাত্রাটা আমরা এই কবিতাটার মধ্যে দিয়ে পেলাম, কেন? তার সেই যাত্রা পথটা কি, যুক্তিটা কি? যদি আমরা ভেবে দেখি যে আমি বলছি যে আমি এই পৃথিবীর কেন্দ্রে, আমি দেখছি বলে সুন্দর হচ্ছে, আমি বলছি বলে সুন্দর হচ্ছে, তাহলে আমার থেকে যেন এই সৃষ্টির এই কাজগুলো উৎসাহিত হচ্ছে। তারপরে বলছি যে না এটা তত্ত্ব কথা, কবির বাণী নয় ইত্যাদি। আমি বলছি না সত্য, তাই এ কাব্য বলা হলো। কিন্তু সত্যি যদি তুমি এমন এক প্রলয়ের মুখে দাঁড়ায় কোনোদিন, যখন এই পৃথিবীকে আর এই পৃথিবী বলে চেনা যাবে না, সত্যি চন্দ্র তার ওই চলে আসে যদি পৃথিবীর কাছে, পৃথিবীর মাধ্যাকর্ষণে প্রান্ত উঠে যাবে, তাই না? তখন তো সত্যি সত্যি সমস্ত পৃথিবীর অন্ধকার ডুবে যাবে। তখন যদি বিধাতা বা সৃষ্টিকর্তা বলে থাকেন, তাকে আবার সাধনা করতে বসতে হবে ওই কথা বলানোর জন্যে। বলো তুমি বকুল তলা, তুমি আমার ভাদর মাস, তুমি পাখি ফুল, তুমি আমার বন পলাশী, তুমি মেঠো সুর, তুমি আমার স্বপ্ন সেতু, তুমি আমার আশা, তুমি আমার কথা কলি, তুমি বাংলা ভাষা।
সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা। আমরা শারদীয়ার একেবারে প্রাক মুহূর্ত, আমাদের শারদীয়া উৎসব শুরু হয়ে গেছে। আর দিদিকে আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রণাম জানাই। আমার অনেক দিনের আশা ছিল, হলদিয়াতে উনি গিয়েছিলেন, আমি যেতে পারিনি, আমার সেই সময় একটা কাজ ছিল। ফলে আমি চেয়েছিলাম যে কোনোভাবে দিদির এই কর্মশালায় যেন আসতে পারি, আসতে পেরে খুব ভালো লাগছে। আর এই জন্যই উঠে আসছি যে অন্তত দিদিকে একটা আবৃত্তি আমার মতো করে শোনাই। আমি খুব ভালো আবৃত্তি করতে পারি না, উচ্চারণের ত্রুটিও আছে হয়তো, সেটা দিদি একটু বলে দিলেই ভালো হবে। ওই ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলের লেখা একলব্য আর দ্রোণাচার্যকে নিয়ে। দ্রোণকে দ্রোণ বললেন, তবে তোমার ডান হাতের বুড়ো আঙুলটা আমায় দাও। আমি একটু হেসে বললাম, এই সামান্য তোমার চাওয়া? আমি তো তোমায় একটা গোটা মানব দেহ দিতে পারি। অলক্ষ্যে দাঁড়িয়ে তোমার পৌরুষবান আমি শিক্ষা সমুদ্রে গ্রহণ করেছি, তাদের কুড়িয়েও রেখেছি আমার মন তুলে। তুমি দেখবে তোমার এক একটা তীর লক্ষ্যে আমি সাজিয়ে রেখেছিলাম আমার কত শ্রদ্ধা ভরা আঁখি কোকোনট। তোমার একাগ্রতা আমি তাপস হতে পারি জানো। তবু তুমি তৃতীয় পাণ্ডবকেই শিষ্য মানলে। তুমি তো ঠিকই করে রেখেছো, তাকেই সব দেবে, পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর বানাবে তাকে। তবে আমি কে তোমার কাছে? কোথায় আমার এক চিলতে আসন? আমার শেখার আগ্রহ পরিশ্রম তোমায় খুশি করেছিল, কিন্তু কি অদ্ভুত শ্রদ্ধার মোহজালে তুমি আবদ্ধ হয়েছিলে। সে কি আমি? না, সে আমি নই, আমি নই। পার্থর আকর্ষণ থেকে তুমি মুক্ত নও দ্রোণ। তোমাকে সবাই আচার্য বলে, আমি হাসি আর ভাবি তুমি তবে কার গুরু? আমি ক্ষত্রিয় নয় বলে তুমি আমায় করুণা করো, কিন্তু আমারও তো সাহস আছে, চাবুক শরীর আছে, একনিষ্ঠতা আছে। তবে কোন অভিশাপে আমি তোমার কাছে অস্ত্র শিক্ষা থেকে বঞ্চিত থাকব? ভীল মাতার সন্তান আমি, তাই কি অপরাধ? আমার প্রেম যদি সার্থক হয়, অর্ঘ্য যদি সার্থক হয়, তাহলে আমি একাই তোমার ওই মূর্তির সামনে তীর ছোড়া অভ্যাস করে শ্রেষ্ঠ তীরন্দাজ হয়ে উঠব। এ আমার অঙ্গীকার, এ আমার প্রতিবাদ। কি আশ্চর্য! তৃতীয় পাণ্ডবকে কথা দিয়েছ বলে আমাকেও যে ভালোবাসো তা প্রকাশ করতে চাও না। আমি বুঝি তোমার দুর্বলতা, তোমার গভীর স্নেহ দৃষ্টি, কিন্তু কি নিষ্ঠুর তুমি! কোনদিন স্বীকার করতে চাওনি আমার সততাকে। তোমার সব জানা কেমন অজানার পারে গিয়ে বাস্তবের দিকে তাকিয়ে থাকে। তুমি সততার বই চাইলে, যাকে তোমাদের বৈদিক শিক্ষায় বলে গুরু দক্ষিণা। কি চাও তুমি? যা চাইবে তাই দেবে এই অন্তজ সন্তান। ক্ষত্রিয় যা দিতে পারেনি তা দেব আমি। বলো, কি স্নেহ চাওয়া তোমার? তবে তোমার ডান হাতের বুড়ো আঙুলটা আমায় দাও। এত সামান্য চাইলে দ্রোণ? শুধু ডান হাতের বুড়ো আঙুল? আমি তো পুরো মানব দেহটাই তোমার চরণে নিবেদন করতে পারি। হে নিষ্ঠুর আচার্য, নত জানো আমি। গ্রহণ করো আমার ধৈর্য, শিক্ষা, সহনশীলতা, সাহস, পরিশ্রম আর এই লুকানো অনুরাগ।
অদ্ভুত তোমাকে মানায় না দ্রোণ। দেখো কিভাবে আমি তোমার পার্থকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার পথ সুগম করে দিলাম। এ শুধু মহাভারতের একলব্য নয়, এ কোনো ক্ষত্রিয় রাজকুমার নয়, এ শুধু ভীল মাতার সন্তান নয়, এ অন্য একলব্য। নমস্কার। একরাশ অভিনন্দন জানাই। দিদিকে প্রণাম। 1 মাস আগেই আমাদের আয়োজনে দিদি গিয়েছিলেন হলদিয়াতে। দিদির কণ্ঠে বহু কবিতা মন প্রাণ ভরে শুনেছি। কবিগুরুর লেখা কবিতা পায়ে চলার পথ। এই তো পায়ে চলার পথ। এসেছে বনের মধ্য দিয়ে মাঠে, মাঠের মধ্য দিয়ে নদীর ধারে, খেয়া ঘাটের পাশে বট গাছ তলায়। তারপরেও ওপারের ভাঙা ঘাট থেকে বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে। তারপরে তিসির ক্ষেতের ধার দিয়ে, আমবাগানের ছায়া দিয়ে, পদ্ম দিঘির পাড় দিয়ে, রথ তোলার পাশ দিয়ে কোন গায়ে গিয়ে পৌঁছেছে জানি নে। এই পথে কত মানুষ, কেউ বা আমার পাশ দিয়ে চলেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল, কারো বা ঘুমটা আছে, কারো বা নেই, কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলো। এখন দিন গিয়েছে, অন্ধকার হয়ে আসে। একদিন এই পথকে মনে হয়েছিল আমারই পথ, একান্তই আমার। এখন দেখছি কেবল একটি বার মাত্র এই পথ দিয়ে চলবার হুকুম নিয়ে এসেছে। আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চায় শ্রুতি আবৃত্তি চর্চা কেন্দ্রে ডায়মন্ড হারবার আজকে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমরা জেনে নেব কর্ণধার ডাক্তার হিমাদ্রি পালের কাছে। আচ্ছা ডাক্তারবাবু, আজকের যে প্রোগ্রাম হচ্ছে আমাদের এই ডায়মন্ড হারবার জায়গাটার নাম কি? এটা তো আনন্দলোক ভিলা। আনন্দলোক ভিলা, এই সম্বন্ধে একটু বলুন। এই অঞ্চলে যেটা অপ্রচলিত ছিল সেই আবৃত্তির কর্মশালা আমরা গত বছর থেকে শুরু করেছি। গত বছর আমরা পেয়েছিলাম বিখ্যাত আবৃত্তিকার সুকুমার ঘোষ মশাইকে। এই বছর আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের সঙ্গে সারাদিনের এই আবৃত্তি কর্মশালা এসেছেন বিখ্যাত আবৃত্তিকার বিজয়লক্ষ্মী বর্মন এবং দীপঙ্কর ঘোষ মশাই। সঙ্গে রয়েছেন শ্রুতির কর্ণধার শুক্লা পাল চট্টোপাধ্যায়। আমরা এই ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপ মহকুমার কোথাও আজ পর্যন্ত অন্য কোনো সংস্থা আবৃত্তির কর্মশালা আয়োজন করেননি। গত বছর থেকে আমরা করার চেষ্টা করেছি। এর মাধ্যমে আমরা আবৃত্তিকে আরও ছড়িয়ে দিতে চাইছি। আপনারা অনেকেই জানেন এই বছরটা আমাদের 25 বছর পূর্তি। এই 25 বছর ধরে এই অঞ্চলে আবৃত্তি এবং শ্রুতিনাটক প্রসার করার যে চেষ্টা আমরা করছি তারই অঙ্গস্বরূপ আজকে এই অনুষ্ঠান। কতজন পার্টিসিপেন্ট এসছে বলে মনে হয়? আজকে আমাদের দুটি গ্রুপে করা হয়েছে, ছোটদের এবং বড়দের। ছোট বড় মিলিয়ে প্রায় 67 জন পার্টিসিপেন্ট আজকে এখানে উপস্থিত হয়েছেন। এই মহতে একটি অনুষ্ঠান কতক্ষণ চলবে? আমরা সকাল 9টা থেকে রেজিস্ট্রেশন শুরু করেছি। আমরা 4টে থেকে 4:30 পর্যন্ত এই অনুষ্ঠান চালাবো। বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, উচ্চারণ, মডিউলেশন, মাইক্রোফোন ব্যবহার এবং তাছাড়াও একজন বিখ্যাত নাক কান গলা বিশেষজ্ঞ পীযূষ কান্তি মণ্ডল মশাই আসবেন। তিনি গলা ঠিক রাখার বৈজ্ঞানিক উপায় নিয়েও আলোচনা করবেন। আমরা এটা একটা বিশেষ রকম ভাবনা নিয়ে করার চেষ্টা করেছি। আচ্ছা, আপনাদের যে সংস্থা, এই সংস্থা কি অন্য কোনো জেলায় কাজ করছেন বা প্রোগ্রামে যাচ্ছেন? আমাদের সংস্থা কলকাতায় নন্দন চত্বরে এর মধ্যে আমরা এবছরই 6-7 বার অনুষ্ঠান করতে গেছি। তাছাড়াও ইজেড সিসিতে, তাছাড়াও এই বছর
আমাদের জেলার বহু মঞ্চ, যেমন ধরুন বজবজ, বাওয়ালি, মথুরাপুর, সোনারপুর, এই সব অঞ্চলে প্রচুর এবছর আমাদের ছাত্রছাত্রীরা প্রায় অনুষ্ঠানই করতে গেছে 20-25টির উপর। এবং তাছাড়াও এই বছরই তাদের ঝোলাতে প্রায় 1.5 শতাধিক পুরস্কার এসেছে। আসলে পুরস্কারটা বড় কথা নয়, আমাদের এই যে প্রায় 250 ছাত্রছাত্রী, এদের আমরা চলমান আবৃত্তি চর্চা, শ্রুতিনাটক চর্চা এবং বাচিক শিল্পের চর্চার মধ্যে রাখতে চাইছি। আমরা তো জানি আপনারা যে বিভিন্ন জায়গায় জাজ হিসাবেও যান। হ্যাঁ, জাজ হিসাবেই যাই, কিন্তু একটা কথা, যেখানে আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে সেখানে আমরা বিচার করতে যাই না, আমরা প্রত্যাখ্যান করি। তার কারণ কোনো রকমভাবেই যেন কোনো ব্যক্তিগত ভাবনা, ব্যক্তিগত ভালো লাগা তার মধ্যে না পৌঁছয়। এরকম কোথায় কোথায় গেছেন জাজ হিসাবে? আমরা অন্যান্য জেলায়, বিশেষত অন্যান্য জেলায় যাচ্ছি। যেমন আগামী পরশু দিন আমরা দুজন, আমি এবং শুক্লা পাল চট্টোপাধ্যায়, পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে একটি আবৃত্তি কর্মশালা, বিবেকানন্দ মুক্তায়ন মিশন বলে তাদের পরিচালিত যে আবৃত্তি কর্মশালা, সেখানে প্রশিক্ষক হিসাবে যাচ্ছি। আগামী এই পুজোর সময় আমাদের ঘাটালে একাধিক দিন অনুষ্ঠান আছে, আমাদের গ্রুপের অনুষ্ঠান, আমাদের দুজনের আবৃত্তির অনুষ্ঠান রয়েছে। আপনারাই যান না আপনাদের ছাত্রছাত্রীরাও অনেক সময় যান? আমাদের ছাত্রছাত্রীরা প্রচুর অনুষ্ঠান করেন, আমরাও অনুষ্ঠান করতে যাই। এই তো বাংলা একাডেমি, জীবনানন্দ হল, কিংবা ধরুন কিনা আমাদের অবনীন্দ্র পাঠাগার, অবনীন্দ্র সভাঘর, এগুলোতে আমাদের প্রতি বছর, প্রতি মাসেই কয়েকটি করে অনুষ্ঠান থাকে। কাকদ্বীপের বেশ কয়েকটি অনুষ্ঠানে গত কয়েক মাসে আমরা অংশগ্রহণ করলাম। সামনে ইজেড-সিসিতে অনুষ্ঠান আছে, ইজেড-সিসিতে এর মধ্যে আমাদের সংস্থার ছেলেমেয়েরা বড় অনুষ্ঠান করেও এসেছে। এই যে এত বড় একটা সংস্থা চলছে, বাৎসরিক কোনো পরীক্ষা বা এরকম ধরনের কিছু ব্যবস্থা? হ্যাঁ, আমাদের পরীক্ষার ব্যবস্থা আছে। আমাদের ছাত্রছাত্রীরা নিয়মিত পরীক্ষা দেওয়া শুরু করেছে। আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে প্রচুর অনুষ্ঠান হয়। এবছরের বার্ষিক অনুষ্ঠান এই গত 8ই সেপ্টেম্বর হলো। সেই 8ই সেপ্টেম্বরের বার্ষিক অনুষ্ঠানে আমাদের 109 জন শিক্ষার্থী অনুষ্ঠান করেছিল। প্রায় 4 ঘন্টার অনুষ্ঠান। পুরো রাজ্য জুড়ে নয়, রাজ্য জুড়ে কম্পিটিশানটা হয়েছিল, কিন্তু 109 জন ছাত্রছাত্রী অনুষ্ঠান করেছিল আমাদের বার্ষিক অনুষ্ঠানে। আমার নাম ডাক্তার হিমাদ্রি পাল। আমরা এ প্রসঙ্গে বলে রাখছি, ডিসেম্বরের শেষে আমাদের ভাবনায় রয়েছে একটি 3 দিন ব্যাপী শ্রুতিনাটক উৎসব এখানে করার। একদিনের, হ্যাঁ, ডায়মন্ড হারবারে একদিনের শ্রুতিনাটক উৎসব আমরা করেছিলাম সেপ্টেম্বরে। এটাও এই 2 মহকুমার প্রথম উদ্যোগ। আমরা আরও বড় করে এই ডিসেম্বরে 3 দিন ব্যাপী অন্তত 30টি দলকে নিয়ে শ্রুতিনাটক উৎসব করার চেষ্টায় আছি। চেষ্টা আছে না, একদমই হয়নি। আমরা চেষ্টা করছি এই পর্যন্ত। আপনাদের সবার সহযোগিতা পেলে, বোঝেনি তো, আর্থিক ব্যাপারটা একটা অনেক বড় ব্যাপার, সেটা সবার সহযোগিতা পেলে এটা আমরা চালিয়ে যেতে পারবো। জেলার বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসবে তারা থাকা? অবশ্যই অবশ্যই, তা তো ব্যাপার আছেই। হল ভাড়া, মাইক, অ্যারেঞ্জমেন্ট আছে তো বটে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা ডায়মন্ড হারবারে এলাম, এটা হচ্ছে আনন্দলোক ভবনে। এখানে আপনাদের যে সংস্থার প্রোগ্রামটি হচ্ছে, আপনি একটু বলবেন কীরকমভাবে হচ্ছে? আমাদের তো এটা রজত জয়ন্তী বর্ষ চলছে শ্রুতির। নানা রকম অনুষ্ঠানের সাথে আমাদের এই কর্মশালাটাও গত বছরেও হয়েছিল। এবছরে আমরা মাননীয়া বিজয়লক্ষ্মী বর্মনকে প্রশিক্ষিকা হিসেবে পেয়েছি, এবং এছাড়াও দীপঙ্কর ঘোষ আছেন। এছাড়াও আমাদের একজন ইএনটি স্পেশালিস্ট, যিনি গলার আমাদের কিভাবে কি আমরা দেখাশোনা করব, গলার চর্চা করব, সেভাবে আমাদের সব কিছু বলবেন, সেরকম পেয়েছি। তাই এদের নিয়ে আমাদের এই কর্মশালা আমরা চেষ্টা করছি যে সবার মধ্যে ব্যাপারটা ছড়িয়ে দেবার, যে এই জিনিসটা কত প্রয়োজনীয়। হ্যাঁ, অনেকেই হয়তো অনেক জায়গায় শেখে, ঠিক আছে, কিন্তু এই কর্মশালায় বিশেষ কিছু জিনিস আমাদের পাওয়ার আছে, যা এই কর্মশালার যে দৃষ্টিভঙ্গিটা, সেটা
আমাদের এই অঞ্চলে এখনও ঠিক অতটা প্রকট হয়নি। তা হ্যাঁ, তাই সেইখানে আমরা এটা এই চিন্তাভাবনাটা আনার চেষ্টা করছি যে কর্মশালার প্রয়োজনীয়তা কী। এছাড়া তো আমাদের এরপরে অনুষ্ঠান আছে শ্রুতি নাটক উৎসব, এছাড়াও আগে আরও অনুষ্ঠান হয়েছে, আমাদের বার্ষিক অনুষ্ঠান, আরও একটি শ্রুতি নাটক উৎসব হয়েছে, এগুলি হয়েছে। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা আবৃত্তি, শ্রুতি নাটক সব কিছুকে, এই বাচিক শিল্পকে আরও কীভাবে সমৃদ্ধ করা যায় সেই চেষ্টাই আমরা চালিয়ে যাচ্ছি। আপনারা বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যান, অন্য জেলা বা এই জেলার বিভিন্ন জায়গায়? হ্যাঁ, যাই আমাদের অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় আমাদের আমন্ত্রণ থাকে, সেখানে যাই। এছাড়াও আমরা এই রজত জয়ন্তী বর্ষতেই আমরা কলকাতার একটি হলে সেখানেও অনুষ্ঠান করেছি। আসলে আমাদের অফলাইনের সাথে অনলাইন ক্লাসও চলে। এই অনলাইন ক্লাসে তো সবাই এখানে আসতে পারে না, কলকাতা বা আরও দূরের আছে, তাদের জন্য বিশেষত আমরা সেখানে অনুষ্ঠান করেছিলাম। তা অনলাইনের স্টুডেন্ট ছাড়াও আমাদের অফলাইন স্টুডেন্টও কিছু ছিল এবং বেশ কিছু প্রখ্যাত আবৃত্তিকার এবং কবিও সেই অনুষ্ঠানে ছিলেন। তাদের নিয়ে সেই অনুষ্ঠানটি হয়েছিল, জুন মাসে হয়েছিল, এটা ইন্দুবলাই কলাক্ষেত্র এখানে হয়েছিল আর কি। তাই আমার নাম শুক্লা পাল চ্যাটার্জি। আমি শ্রুতিতে মূলত শ্রুতির ওই আর কি প্রশিক্ষিকা, কর্ণধার সব কিছুই বলতে পারেন। আমি এবং আমাদের সভাপতি আছেন ডাক্তার হিমাদ্রি পাল এবং আরও আমার সদস্যরা আছেন, তাই নিয়ে আমাদের এই সংস্থা চলছে। সবাই গাছ না পুঁতে গাছ কাটছো, কেমন তুমি বোকা, তোমার মাথায় মাঝে মাঝে কামড়ায় কি পোকা, একটি গাছ একটি প্রাণ, গিয়েছো বুঝি ভুলে, মনটা তোমার কোথায় থাকে, কোন নদীর কূলে, রাস্তায় দেখি বাঁদিক ছেড়ে, ডান দিক চেপে হাঁটো, সামনে গাড়ি দাঁড়িয়ে গেলে অমনি জিভ কাটো, সেদিন দেখি কলার খোসা এলে পথের মাঝে, বলতে হবে এও কি তোমায়, কাজটা ভীষণ বাজে, বয়স তোমার কম তো নয়, বুদ্ধি কবে হবে, ধুলো মনের মানুষ যদি শুধরে নাও তবে, কথার মাঝে কথা বলা, মুদ্রা দোষ ছাড়ো, শুধরে না যদি নাও ভুল বাড়বে আরো। গাছ না পুঁতে গাছ কাটছো, কেমন তুমি বোকা, তোমার মাথায় মাঝে মাঝে কামড়ায় কি পোকা, একটি গাছ একটি প্রাণ, গিয়েছো বুঝি ভুলে, মনটা তোমার কোথায় থাকে, কোন নদীর কূলে, রাস্তায় দেখি বাঁদিক ছেড়ে, ডান দিক চেপে হাঁটো, সামনে গাড়ি দাঁড়িয়ে গেলে অমনি জিভ কাটো, সেদিন দেখি কলার খোসা এলে পথের মাঝে,
বলতে হবে ও কি তোমায় কাজটা ভীষণ বাজে, বয়স তোমার কম তো নয়, বুদ্ধি কবে হবে? বুড়ো মনের মানুষ যদি শুধরে নাও তবে, কথার মাঝে কথা বলা, মুদ্রা দোষ ছাড়ো, ভুল শুধরে না যদি নাও, ভুল বাড়বে আরো। ঠিক আছে? লাইন দিয়ে আমরা একটা স্কেল করি। একসাথে স্কেল ব্যাপারটা একটা বিস্তৃত ব্যাপার, অতএব সেটা একদিনে এত ছোট সময়ে আমাদের সবটা হয়তো মোটামুটি এটা জিস্ট করে যেটা রাখা যায় সেটাকে রাখা হচ্ছে। এবার ধরে আমরা একটা লাইন দিয়ে বলছি। শোনা যাচ্ছে না? এটা মাঝে মাঝে শোনা যাচ্ছে, মাঝে মাঝে যাচ্ছে না। এবার এক একটা লাইন ধরো এক একটা স্কেলে বলি। এই যে 1 2 ফুল ফুল কাকিরে সবটাই একে বলি। বলো ফুল ফুল কাকিরে ভুলে গেলি নাকিরে, কথা ছিল আসবি, সব খুব ভালোবাসবি জানি। আর 1 থেকে 4 অবধি বলা আছে। কাকিরে ভুলে গেলি নাকিরে, কথা ছিল আসবি, খুব ভালোবাসবি। মানে এটাকে তোমরা আগে 4টে স্কেলে বলো। প্রথমটা বলো ফুল পাখিরে, একসাথে একসাথে ও কি এখানে তারা এখানে চলে এসো। বাচ্চারা একটু সামনে চলে এসো, সামনে চলে। তাহলে প্রথম লাইনটা আমরা সবটা একে বলছি। হ্যাঁ, সবাইকে এদিকে মন দিয়ে একসাথে স্কেলটা রাখো। স্কেলটা সবাই এটা আসতে বলছি, একে বলছি। ঠিক আছে? ভুলে গেলি নাকিরে, কথা ছিল আসবি, খুব ভালোবাসবি। এটা বলো আবার, প্রথম লাইনটা বলো তো। একসাথে আর বলি কাকিরে, ভুলে গেলি নাকিরে, কথা ছিল আসবি, খুব ভালোবাসবি। তাহলে আমরা এটাকে আবার আরেকবার বলো। এক লাইন বলো। প্রথম লাইনটা মুখস্থ হয়ে গেছে তো? প্রথম লাইনটা বলো, আমি বলছি না, আবার বলো। ডিটেলটা যেরকম বলেছি এটাকে পুরো সবটা একে ভুলে গেলি নাকিরে, কথা ছিল আসবি, খুব ভালোবাসবি। এটাই ধরো আমরা অন্য লাইন দিয়েও বলতে পারি। যে আমাদের শ্যামাদের যেটা বলছিলাম, আমাদের শ্যামাদের, রামাদের মামাদের, জগাদের মগাদের, বিল্লি, শেষকালে বিল্লি যেমন থাকে। ঠিক আছে? এই 4টে স্কেলে আমরা এটা যেটা বলছিলাম সেটা বলছি। এবার বলো আমাদের শ্যামাদের, রামাদের মামাদের, জগাদের মগাদের, বিল্লি চারে, বিল্লিটা চারে। আবার বলো আমাদের শ্যামাদের, রামাদের মামাদের। না, স্কেলটা ভাবছো না, বলার মধ্যে চলে যাচ্ছে। বিল্লি সেটে তুলে বেঁচে তুলে। আবার পরের টাইমটা বলছি, আবার 1 মিনিট চারে বলছি। সেটে তুলে বেঁচে তুলে, তুই কানে তুলো বুঝে, মাঝরাতে পৌঁছয়
রামাদের মামাদের জগাদের মগাদের আর স্কেলটা উঠলো না তো আবার বলো আমাদের শ্যামাদের রামাদের মামাদের জগাদের মগাদের বিল্লি না বিল্লি সেটে গুজে নিচে গুজে দুই কানে তুলো গুজে মাঝরাতে পৌঁছয় দিল্লি নিয়ে দেখে বাচ্চারা সিপাহীরা শান্তিরা জিরেরা না জিরেরা বুঝছো না তাহলে সবাইকে ডাকতে হবে আবার কাছে চলে এসো তাহলে এখানে এসে কেউ রামাদের মামাদের উঠবে রামাদের মামাদের জগাদের মগাদের বিল্লি বলো রামাদের মামাদের রামাদের মামাদের জগাদের মগাদের বিল্লি বলো রামাদের মামাদের না উঠবে রামাদের মামাদের জগাদের মগাদের আরেকটা জগাদের মগাদের বিল্লি বলো তুমি বলো ধরো এটা ধরো রামাদের মামাদের না এক স্কেলে হয়ে যাচ্ছে রামাদের মামাদের জগাদের মগাদের বিল্লি তোমার চারটে ধাপে গলাটা উঠবে বলো তুমি বলো আমাদের শ্যামাদের যদি আর একটু বলো আমাদের শ্যামাদের রামাদের মামাদের জগাদের মগাদের আর একটু জগাদের মগাদের উঠলো নাকি জগাদের মগাদের বিল্লি বলো রামাদের মামাদের না এক স্কেলে হয়ে গেল আমাদের শ্যামাদের রামাদের মামাদের জগাদের মগাদের জগাদের মগাদের বিল্লি বলো তুমি বলো একটু ধরো বলো আমাদের শ্যামাদের বলো তুমি এমনি বলো আমাদের খুশখুশ করছিল কেন কি সমস্যা কি আচ্ছা বলো কথাটা না বললে কি করে রামাদের মামাদের জগাদের মগাদের বিল্লি শুনতে পাচ্ছি না তো আমি শুনতে না পেলে কি করে হবে জ্বর হচ্ছে শুনতে পাচ্ছি না এমনি কথা তো শুনতে পাচ্ছি তাই না ধরে ধরো এটা ধরো জগাদের মগাদের বিল্লি হ্যাঁ কি বলো কাছে না আমাদের রামাদের মামাদের জগাদের মগাদের না বেশ উঠে গেল জগাদের মগাদের বিল্লি রামাদের মামাদের জগাদের মগাদের জগাদের মগাদের দিল্লি বুঝতে পারছেন 1 2 3 4 আমাদের মামাদের জগাদের মগাদের দিল্লি
রামাদেব মামাদেব জগাদেব মহাদেব